রাজধানীর তেজগাঁ থেকে সংবাদ সন্ধানে আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর। বার্তাকক্ষে সবশেষ জানিয়ে দেব আমি আতিফ আঞ্জুমান। আগামী অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব, ঘাটতি পূরণে বাড়ছে ব্যাংক ঋণ নির্ভরতা। খরচ বাড়ল মোবাইলে কথা বলায়, ফ্রিজ, এসি সহ সব ধরনের সিগারেটের দাম বাড়ছে। বাজেটে খরচ কমছে কিডনি চিকিৎসার। বাজেটে শিক্ষা খাতে 94,711 কোটি টাকা বরাদ্দ, দক্ষিণ এশিয়ায় বরাদ্দ সবচেয়ে কম বলছেন গবেষকরা। বাজেটে আইএমএফ-এর শর্তের প্রভাব স্পষ্ট, রাজস্ব আয় বাড়াতে আয়কর ও ভ্যাটে অব্যাহতি কমানোর প্রস্তাব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার আসন্ন বাজেটের খবর। নিত্যপণ্যের বাড়তি দামের কারণে কষ্টে আছে মানুষ, রাজস্ব আয়েও ভালো প্রবৃদ্ধি নেই। বাড়ছে দেশি বিদেশি দেনা পরিশোধের চাপ, আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে নানামুখী শর্ত পূরণের চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে এবার বাজেটের আকার বাড়ানো হয়েছে 5% কম। আগামী অর্থ বছর মূল্যস্ফীতি 6.5% আটকে রাখার পরিকল্পনা সরকারের। অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জের মধ্যেই প্রথমবারের মতো বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী। নির্ধারণ করা হয়েছে বিশাল অঙ্কের বাজেট বাস্তবায়নের জন্য মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। এ আয়ের মধ্যে 4,95,000 কোটি টাকাই কর, এনবিআর নিয়ন্ত্রিত অংশ 4,80,000 কোটি টাকা। বাজেটে 2,56,000 কোটি টাকা ঘাটতি পূরণ করা হবে দুভাবে, বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ নিয়ে। সবচেয়ে বেশি ঋণ নেওয়া হবে ব্যাংক থেকে। আগামী অর্থ বছরে দেশি বিদেশি মিলিয়ে 1,13,500 কোটি টাকা সুদ ব্যয় হবে। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে 1,60,900 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং 95,100 কোটি টাকা বৈদেশিক অর্থ হতে নির্বাহ করার জন্য প্রস্তাব পেশ করছি। আগামী অর্থ বছর নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং জীবনযাত্রার মান যেন সীমার মধ্যে থাকে সেটি নিশ্চিত করতে চান অর্থমন্ত্রী। এজন্য মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে 6.5%। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের গৃহীত এসব নীতি কৌশলের ফলে আশা করছি আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। আগামী অর্থ বছর জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 6.75%। নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে। আগামী অর্থ বছর ভর্তুকি ও প্রণোদনা খাতে চলতি অর্থ বছরের চেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। মূলত ভর্তুকি বাড়ানো হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও কৃষি খাতে। উমন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেটের আরো খবর জানতে চলে যাচ্ছে সহকর্মী জাহিদুল বাশারের কাছে। বাশার। আতিফ আঞ্জুমান এবং অনিমেষ কর, আপনার দুজনকে ধন্যবাদ। দেখুন, 7,97,000 কোটি টাকা, 8 লাখ কোটি টাকার বাজেট প্রায় দেওয়া হয়েছে। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে জানবো যে আসলে এবারের বাজেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব। মোট বাজেট ছিল 7,97,000 কোটি টাকার, যা গতবারের থেকে 36,000 কোটি টাকার কিন্তু প্রস্তাবিত বাজেটে বেশি রাখা হয়েছে। এই রাজস্ব আয়ের ক্ষেত্রে এবার 5,41,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং 2,56,000 কোটি টাকা ঘাটতি বাজেট, যেটি ঋণের মাধ্যমে করা হবে। তার মধ্যে অভ্যন্তরীণ খাত, ব্যাংক খাত থেকেই 1,37,000 কোটি টাকার মতোই কিন্তু নেওয়া হবে, তেমনটি এবারের বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় তেমনটি বলেছেন। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 6.75 ধরা হয়েছে, যেটি খুব স্বাভাবিক, কারণ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য এর আগে বাংলাদেশে 7-এর উপরেও গেছে, সুতরাং সেই রেকর্ড রয়েছে। জিডিপি 6.75, সেটি স্বাভাবিক। প্রধান চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, লক্ষ্যমাত্রা 6.5 ধরা হয়েছে, যেটি এরই মধ্যে বিশ্লেষকরা বলছেন যেটি অনেকটা অসম্ভব, কারণ এই মুহূর্তে বাংলাদেশে মূল্যস্ফীতি কিন্তু 9-এর উপরে চলছে। সুতরাং সেই জায়গায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থমন্ত্রী নিজেও তার বক্তব্যে সেই বিষয়টি তুলে ধরেছেন। আমরা এবার একটু জানবো সবচেয়ে আগ্রহের জায়গা যেটি,
সেটি হচ্ছে যে আসলে এই বাজেটে কোন পণ্যগুলোর দাম বাড়লো এবং কোনগুলোর দাম কমলো। সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রশ্ন থাকে, যেমন সব ধরনের ফ্রিজ, এসির দাম বাড়বে, আমদানি করা ফুল ও ফলের দাম বাড়বে, কাজু বাদাম, জেনারেটর, মোটরসাইকেল, ওয়াটার ফিল্টার, এলইডি বাল্ব এগুলোর দাম বাড়ছে। আর প্রতি বছরের মতো এবারও সিগারেট ও তামাক পণ্যের দাম আরও বাড়বে এবং এই ক্ষেত্রে এই বাজেট ঘোষণার সাথে সাথে সিগারেট এবং তামাক পণ্যের দাম কিন্তু বেড়ে গেছে এরই মধ্যে। কারণ এটি করা হয় যাতে করে কেউ স্টক না করতে পারে, যাতে করে কেউ গুদামজাত করে অতিরিক্ত মুনাফা অর্জন করতে না পারে, সে কারণে এটি করা হয়ে থাকে। আমরা এবার জানবো যে সবচেয়ে দাম কমছে কোনগুলোর, আসলে সেই বিষয়গুলো আনবো যেগুলো আসলে ভালো খবর দিচ্ছে ভোক্তাদের। ডায়ালাইসিস ফিল্টার এবং সার্কিটের দাম কমছে, কিডনিজনিত রোগীদের জন্য এটি একটি সুখবর। ডেঙ্গু পরীক্ষার কিট, গুঁড়ো দুধ, চকলেট, ল্যাপটপ এগুলো কমছে। ল্যাপটপের দাম কমানো বিশেষ করে নকল পণ্য এড়ানোর জন্য একেবারে সরাসরি আমদানি করও কিন্তু কমানো হয়েছে। গোখাদ্যের দাম কমছে, মৎস্য পোলট্রি শিল্পের খাবারের দামও কমেছে, এয়ারক্রাফটের ইঞ্জিন ও প্রপেলারের দাম কমছে। সুতরাং আরও বেশ কিছু পণ্য রয়েছে যেগুলোর আসলে দাম কমছে। প্রতি বছর বাজেটের পরে এগুলোর প্রভাব দেখা যায়। তবে কিছু অসাধু ব্যবসায় রয়েছে, আসলে 30 জুন এই বাজেট কিন্তু পাশ হবে, তার আগেই যেগুলোতে আসলে তাৎক্ষণিকভাবে মূল্য বৃদ্ধির কথা নয় সেগুলোরও কিন্তু তারা বাজেটের দোহাই দিয়ে বাড়িয়ে থাকেন। সেই জায়গায় নজর দিতে হবে, বিশ্লেষকরা তেমনটি বলছেন। আমরা এখন এবারের যে বাজেট, সেই বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক কৃষিমন্ত্রী এবং কৃষি সংহতি স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। আমরা জানবো তার কাছ থেকে। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাকে স্বাগত জানাচ্ছি। এরই মধ্যে রাজনৈতিক নেতারা প্রতি বছরের মতো এবছরও নানান ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রধান রাজনৈতিক দলগুলো থেকে যেটি এসেছে যে এটি গণমুখী বাজেট নয়, লুটের বাজেট এবং এই বাজেটে সাধারণের উপর চাপ বাড়বে। এরই মধ্যে বিভিন্ন ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে। সুতরাং সেই প্রশ্নের উত্তরটা আগে একটু জানতে চাই, সরকারের জায়গা থেকে কিভাবে ব্যাখ্যা করবেন? সবসময়ই তো বলা হয়ে থাকে যে বাজেট গণমুখী না। বাজেট দেওয়ার পরেই বিরোধী দল, যারা সরকারের সমর্থক না, শুভাকাঙ্ক্ষী না, অনেক বুদ্ধিজীবী, অনেক সুশীল সমাজের প্রতিনিধিরা, অর্থনীতিবিদরা এই ধরনের বক্তব্য দিয়ে থাকে। তো সেটা আমি গতানুগতিক, এটি নিয়ে আমি অতটা বেশি মনে করছি না। তবে স্পেসিফিক যদি ওনারা বলেন সেগুলো অবশ্যই আমরা বিবেচনায় নিব। এই বাজেট আজকে উপস্থাপন হয়েছে, 1 মাস ধরে প্রায় আলোচনা হবে। আলোচনার ভিত্তিতে যদি কারো কোনো ভালো সুপারিশ থাকে নিশ্চয়ই সেগুলো সরকার, অর্থ মন্ত্রণালয় গুরুত্ব সহকারে নেবে এবং সেগুলো পুনর্নির্ধারণ করবে, বিবেচনা করে। যেটি আমি বলবো যে এবারের বাজেটটি খুবই বাস্তবসম্মত। আমরা জানি যে করোনার পরে যেমন 18-19 সালে, 19-20 সালে বাজেট যেভাবে অর্থনীতির চাঙ্গা ছিল, যেভাবে চলছিল, সেই ধারায় এখন চলছে না। সেটার দুটি কারণ। একটা হলো করোনা, তার প্রভাব, মহামারীর প্রভাব, পরবর্তীতে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। আপনারা জানেন যে ইউক্রেন এবং রাশিয়া পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ খাদ্যশস্য রপ্তানি করে থাকে, বিশেষ করে গম, ভুট্টা এবং অন্যান্য ফসল। দ্বিতীয়ত অনেক কাঁচামাল, যেমন রাশিয়া পটাশ এরা এক্সপোর্ট করে। পটাশ একটা গুরুত্বপূর্ণ সার এবং আমাদের দেশে কৃষির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত কারণে জিনিসপত্রের দাম বেড়েছে, সরকারকে অনেক বেশি ভর্তুকি দিতে হয়েছে। আমি কৃষির কথা বলতে পারি যে 250 টাকা ছিল, 300 টাকা ছিল 1 টন পটাশিয়াম, সেটি বেড়ে $1100-1200 হয়েছিল এবং পরবর্তী $700-800 দীর্ঘদিন। এই যে বাড়তি খরচের বোঝা, তেলের দাম বাড়ার ফলে বিদ্যুতের উপরে যে প্রভাব এসছে। ডক্টর রাজ্জাক, আপনি যেমনটা কৃষির কথা বলছিলেন, গতবারের থেকে এবার 2888 কোটি টাকা এবার বাজেটে বেড়েছে কৃষি খাতে। একটু জানতে চাই, খুবই সংবেদনশীল একটি প্রশ্ন যেটি নিয়ে আলোচনা হচ্ছে। সরকার দুর্নীতির ক্ষেত্রে 0 টলারেন্স ঘোষণা করেছে অনেক আগে থেকেই, কিন্তু কালো টাকা সাদার ক্ষেত্রে বলা হয়েছে 15% কর দিয়ে এই সম্পদ সাদা করা যাবে, বৈধ করা যাবে, যে ক্ষেত্রে কেউ কোনো প্রশ্নও তুলবে না যে কোত্থেকে আসলো টাকা, কিভাবে এটি ইনকামটা কিভাবে তিনি করলেন। এটি আসলে দ্বিমুখী নীতি হয়ে গেল কিনা? এটা বহুল আলোচিত একটা বিষয়। এর আগেও বিভিন্ন সরকার এটি করেছে, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, তারাও করেছে। বাস্তবতার নিরিখে কালো টাকা অনেকেই নানানভাবে টাকা হয়, তাদের আয় দেখায় না, ইনকাম ট্যাক্সে কম দেওয়ার জন্য নানানভাবে তারা টাকাকে লুকিয়ে রাখে। এই সুযোগটা তাদেরকে দেওয়া হয়েছে। অনেক সময় বৈধ টাকাও তারা দেখায় না। কাজে এটা একটা তাদের জন্য সুযোগ বলে আমি মনে করি।
আছে কিছুটা খারাপ দিক আছে, এটা অস্বীকার করা যাবে না। একদম যেটা ভালো কিছুটা তো দ্বৈততা আছে, তবু বাস্তবতার খাতিরে আমাদের এই সময় রেভিনিউর ঘাটতি রয়েছে। এই সকল দিক বিবেচনা করে আমার মনে হয় যে সরকার এই সিদ্ধান্তটি নিয়েছে। এবারের বাজেটে তো বাজেটে সবচেয়ে বেশি যে চ্যালেঞ্জটি ছিল যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, 6.5-এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এবং এক কথা এটাকে অসম্ভব বলছেন বাজেট বিশ্লেষকরা। তাহলে কি মানে এটা কথার কথা হয়ে গেল? মুদ্রাস্ফীতির বিষয়টা আমি বলছি যে কৃষি পণ্য, যেগুলো চাল আমাদের মূলত মেইন কৃষি পণ্য, শাকসবজি, আলু বিভিন্ন, এগুলোর দাম অনেক বেশি। একটা হলো ধরেন গম, আমরা বিদেশ থেকে আমদানি করি, আন্তর্জাতিক বাজারের দাম অনেক বেশি। চালের দাম $600-700, যেটি $400 থাকে। আপনার পোলট্রি শিল্পের জন্য ভুট্টা আমদানি করতে হয়, আমাদের সয়াবিন পুরাটাই আমদানি করতে হয়, এবং এত বড় পোলট্রি শিল্পের প্রোটিনের মূল সোর্স হলো এই সয়াবিন। এটা ব্রাজিল, ইউএসএ বিভিন্ন দেশ থেকে আনা হয়, ইন্ডিয়া। যেটা আগে আপনার 25-30 টাকা কেজি ছিল, সেটা এখন 50 থেকে 60 টাকা কেজি, ডাবল দাম বেড়েছে। এই যে দাম বাড়ার, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার, সার্বিক ডলারের একটা বিষয় রয়েছে, এবং যে মুদ্রাস্ফীতি, এই মুদ্রাস্ফীতির কারণগুলো আপনাদেরকে গভীরে ডক্টর আব্দুর রাজ্জাক, আমাদের হাতে একদম সময় নেই, নিশ্চয়ই আরো বিশ্লেষণ আপনার কাছ থেকে শোনা যেত। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আতিফা আঞ্জুমান এবং অনিমেষ কর, আপনারা শুনছিলেন সাবেক মন্ত্রী, তিনি বিশ্লেষণ করছিলেন বাজেটের। বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2024-25 অর্থ বছরের বাজেটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। এবার বাজেটে কিছু ক্ষেত্রে কর বাড়ছে, এতে বাড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। খরচ বাড়ছে মোবাইলে কথা বলায়, আইসক্রিম, কোমল পানীয়, ফল, জুস, ফ্রিজ, এসি সহ সব ধরনের সিগারেটের দামও বাড়বে। অন্যদিকে কিডনি রোগীদের জন্য সুখবর, ডায়ালাইসিসের ফিল্টার এবং সার্কিটের দাম কমছে। এছাড়া ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিনের কর অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে। প্রতি বছর বাজেটে সাধারণ মানুষের কৌতূহল থাকে কোন পণ্যের দাম বাড়বে আর দাম কমবে কোন কোন জিনিসে। 2024-25 অর্থ বছরের বাজেটে প্রধান চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হলেও দাম বাড়ানো হয়েছে বেশ কিছু নিত্যপণ্যের। মোবাইলে কথা বলায় সম্পর্ক শুল্ক বাড়ছে 5 ভাগ, 100 টাকা ভ্যাট বাড়ছে মোবাইল সিমে। এছাড়া মোবাইল ইন্টারনেটে সম্পর্ক শুল্ক বাড়ছে 5 ভাগ। সব মিলিয়ে এখন থেকে খরচ বাড়বে মোবাইল সেবায়। এবার সব স্তরের সিগারেটের দাম ও সম্পর্ক শুল্ক হার বাড়ছে। আইসক্রিম, জুস, ফলের দাম বেড়েছে বাজেটে। কোমল পানীয়র সম্পর্ক শুল্ক বাড়ছে 5%। দেশীয় কাজু বাদামের বাজার সুরক্ষায় শুল্ক বসছে বিদেশি কাজু বাদামে। এছাড়া আমদানিকৃত ম্যাকারেল মাছ, ফুলের দামও বাড়ানো হয়েছে। গৃহস্থালী বেশ কিছু পণ্যে শুল্ক বসানো হয়েছে। এলপিজি সিলিন্ডার, ফ্রিজ, এসি, কম্প্রেসর, ওয়াটার ফিল্টার, এলইডি ও এনার্জি সেভিংস লাইট, সুইচ, সকেট, হোল্ডার, আয়রন, জেনারেটরের উপর শুল্ক বসানো হয়েছে। তাই এসব পণ্যের দাম বাড়বে। খরচ বাড়বে নির্মাণ শিল্পেও। প্রি ফেব্রিকেটেড বিল্ডিং তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণের উপর আমদানি শুল্ক 5 থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। দাম বাড়বে ইলেকট্রিক মিটারের, স্থানীয়ভাবে উৎপাদিত সিসি ক্যামেরা এবং এটিএম এর উপকরণের দাম বাড়বে। এছাড়া দাম বাড়বে 250 সিসির উপরের মোটরসাইকেলের। ভ্রমণ ও বিনোদন প্রেমীদের জন্য দুঃসংবাদ দিলেন অর্থমন্ত্রী, কারণ দ্বিগুণ হচ্ছে অ্যামিউজমেন্ট ও থিম পার্কের ভ্যাট। এছাড়া বাতিল হচ্ছে ট্যুর অপারেটরদের ভ্যাট অব্যাহতি। জনসাধারণের প্রয়োজনীয় পণ্যগুলোর মধ্যে দাম কমার তালিকা খুব একটা বেশি না। গুরুত্ব দেওয়া হয়েছে চিকিৎসা সেবার বিভিন্ন পণ্যে। কিডনি রোগীদের ডায়ালাইসিসের ফিল্টার ও সার্কিটের দাম কমবে। ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ায় দাম কমানো হয়েছে পরীক্ষা কিটে। 2.5 কেজি ওজনের গুঁড়ো দুধের প্যাকেটের দাম এবং চকলেটের দামও কমবে। নকল এড়াতে বিদেশি ল্যাপটপের দাম কমানো হয়েছে। এছাড়া এয়ারক্রাফটের ইঞ্জিন ও প্রোপেলার সহ বেশ কিছু পণ্যের দামও কমানো হয়েছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন অর্থ বছরে ভ্যাট বসছে মেট্রো রেলের টিকিটে। 1 জুলাই থেকে মেট্রো রেলের টিকিট কিনতে গুনতে হবে 15% ভ্যাট। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ভ্যাট মকুবের সময়সীমা বাড়ানোর বিষয়ে কিছু বলেননি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মেট্রো রেলের টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মকুব আছে, তার সময়সীমা শেষ হচ্ছে 30 জুন। এ সময়ের মধ্যে যদি মেট্রো রেলের টিকিটে ভ্যাট মকুফের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে বাড়বে মেট্রো রেলের ভাড়া।
বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবার শিক্ষা খাতে 94,711 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, যা মূল বাজেটের 11.88%। আর জিডিপির 1.86% বরাদ্দ হচ্ছে এই খাতে। গতবারের থেকে 6,000 কোটি টাকা বরাদ্দ বাড়লেও শিক্ষা গবেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় শিক্ষায় বাজেটে সবচেয়ে কম বরাদ্দ দেশের তালিকায় আছে বাংলাদেশ। আগামী 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট প্রস্তাব করা হয়েছে 7,97,000 কোটি টাকা। সম্পূর্ণ অনলাইন এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ থাকছে 44,109 কোটি এবং কারিগরি ও মাদ্রাসায় বরাদ্দ 11,783 কোটি টাকা। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষায় 38,819 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। শিক্ষার প্রধান উপকরণ বই, যাতে শিক্ষার্থীরা বছরের শুরুতেই পায়। ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী জিডিপির 6% আর মূল বাজেটের 20% শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে। শিক্ষা গবেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটানে জিডিপিতে শিক্ষায় বিনিয়োগ 6.6%, আফগানিস্তানে 4.1%, ভারত ও পাকিস্তানে বরাদ্দ 2.9%। অথচ বাংলাদেশে এবার দেয়া হচ্ছে 1.86%। বরাদ্দ বাড়াচ্ছে টাকার অঙ্কে, কিন্তু আমাদের তো সেই পরিমাণ শিক্ষক এবং শিক্ষার্থীও বাড়ছে প্রতি বছর এবং টাকার ইনফ্লেশন হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো যে জিডিপির কত % বরাদ্দ। মন্ত্রণালয় বলছে, আগামী বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন। শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষাক্রমের আলোকে ক্লাসরুম প্রস্তুত করার জন্য বরাদ্দ রাখা হবে। নতুন কারিকুলাম নিয়ে আমরা কাজ করব এবং নতুন কারিকুলামের বাস্তবায়নের জন্য যে কাজগুলি করা দরকার সেটাই আমাদের প্রথম গুরুত্ব। নতুন যে সহকারী শিক্ষকদের জন্য যে বিটিপিটি, যেটা 10 মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ আমরা চালু করেছি, এখানেও কিন্তু আমরা এই যে নতুন কারিকুলাম অনুযায়ী এই যে নিড বেসড ট্রেনিং এর বিষয়টা আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি। এবার নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য 200 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাবও দেয়া হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেটের কর নির্ধারণী প্রস্তাবে দাতা সংস্থা আইএমএফ এর শর্তের প্রভাব স্পষ্ট। রাজস্ব আয় বাড়াতে আয়কর ও ভ্যাট দুই বিভাগেই অব্যাহতি কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ব্যক্তির সর্বোচ্চ কর হার সহ অনেক ক্ষেত্রে বেড়েছে কর ও ভ্যাটের বোঝা। কিছু পণ্যে আমদানি শুল্কে ছাড় দেয়া হলেও আয় বাড়াতে অনেক পণ্যে বাড়ানো হয়েছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রেখে করের সর্বোচ্চ হার বাড়িয়ে 30 করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। শেয়ার বাজারে লেনদেনে মূলধনী মুনাফায় কর বসানো হয়েছে। ভৌত অবকাঠামো খাতে কর অব্যাহতি বাড়ানোর প্রস্তাব করেননি অর্থমন্ত্রী। বাতিল করেছেন বেসরকারি হাইটেক পার্কের সুবিধাও। আইসিটি খাতে ছাড়ের মেয়াদ 3 বছর বাড়ানোর প্রস্তাব করলেও সেবার সংখ্যা কমিয়েছেন 8টি। হোটেল, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার এসেছে উৎসে করের আওতায়। কর বেড়েছে মিষ্টি পানীয় উৎপাদনকারী কোম্পানি, ট্রাস্ট ও শিক্ষা প্রতিষ্ঠানের মুনাফা আয়ে। বাড়ানো হয়েছে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানোর পরিধি। কর বাড়ছে পোশাক খাতেও। আয় বাড়াতে কালো টাকা সাদা করায় সাধারণ ক্ষমার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। অল্প কিছু ক্ষেত্রে আয়কর কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। শেয়ার বাজারের বাইরের ও এক ব্যক্তির কোম্পানির কর্পোরেট কর কমছে। নিত্যপণ্য সরবরাহেও করের চাপ কমিয়েছেন অর্থমন্ত্রী। ভ্যাটে আয় বাড়ানোর চাপ আরও বেশি স্পষ্ট। কিছু ক্ষেত্রে ব্যাংকের আবগারি শুল্ক বাড়ছে। আইসক্রিম, কোমল পানীয়, জুস, মোবাইলে কথা বলা, সিগারেট সহ নানা খাতে কর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বিনোদন সহ অনেক খাতে বেড়েছে ভ্যাটের হার। কমানো হয়েছে ভ্যাট অব্যাহতিও। এসি ফ্রিজ উৎপাদনে ছাড় কমানো হয়েছে। মোবাইল উৎপাদন, এভিয়েশন খাত, অফশোর ব্যাংকিং সহ অল্প কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ট্যারিফ যৌক্তিকীকরণের অংশ হিসেবে 282 পণ্যে আমদানি শুল্ক যেমন এসডিআরডি কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। হাইটেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলের আমদানিতে আরোপ করা হয়েছে আমদানি শুল্ক। আরও বেশ কিছু খাতে কাঁচামাল ও মূলধনী যন্ত্র আমদানিতে শুল্ক বাড়িয়েছেন অর্থমন্ত্রী। আমরা এগিয়ে যাব অপার সম্ভাবনাময় আগামীর পথে ইনশাআল্লাহ। আগামী অর্থ বছর থেকে দাতা সংস্থা আইএমএফ এর নিকট কড়া জবাবদিহি করতে হবে এনবিআরকে। তার প্রস্তুতি হিসেবে বাজেটে বিভিন্ন খাতে কর হার বাড়িয়ে আদায় বাড়ানোর চেষ্টায় সংস্থাটি।
যদিও ফাঁকি বন্ধ করে আরও বেশি কর আদায়ের সুযোগ আছে সংস্থাটির। বিশ্লেষকরা বলছেন কাঠামোগত দুর্বলতার কারণে কর বাড়ানোর সহজ পথে এনবিআর হাঁটছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বাজেটে নিত্যপণ্যে উৎস কর কমানোর প্রস্তাব করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য এবং খাদ্যশস্য সরবরাহের উপর উৎস করের হার অর্ধেক করে 1% করা হয়েছে। বাজেটে 27টি নিত্যপণ্য এবং খাদ্যশস্য সরবরাহের উপর উৎসে কর কমিয়ে 1% করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে পেঁয়াজ, রসুন, চাল, গম, ভোজ্য তেল, চিনি সহ আরও বেশ কিছু পণ্যের আমদানি খরচ কমবে। ধারাবাহিক উচ্চ মূল্যস্ফীতির সময়ে ভোক্তারা কিছুটা স্বস্তি পাবে বলে আশা সরকারের। প্রস্তাবিত বাজেটকে গণমুখী বাজেট বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বাজেট বাস্তবায়নযোগ্য বলে মনে করেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা। বিপরীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, প্রস্তাবিত বাজেট জনবান্ধবমুখী নয়, জনগণের উপর চাপ আরও বাড়বে। জাতীয় সংসদে বাজেট পেশ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তারা। বাজেট আমি বলবো বাস্তবসম্মত, সাহসী, গণমুখী বাজেট। আমাদের বাজেট এই সরকারই করেছে, এখানে কোনো প্রেসক্রিপশন কাজ করেনি। আমি মনে করি কিছুটা আমাদের যে ট্যাক্স, ইনকাম ট্যাক্সের যে প্রপোজালগুলি আছে সেটা আমি মনে করি একটু দেখার ব্যবস্থা আছে। ওভারঅল জেনারেলি আমি মনে করি বাজেটটা ভালো হয়েছে। তো আমার যদি জিনিসপত্রের দাম উঠে, আমার যদি চাকরি বাকরির সুযোগ না হয়, তাহলে জনবান্ধব কীভাবে বলো? এইসব ব্যাপারে ওনাদের কোনো রকম কোনো দিক নির্দেশনা আমরা দেখতে পাই। দায়টা জনগণের উপর রেখে দেওয়া হয়েছে, জনগণ নিজেরা সমাধান করুক, এই ধরনের একটা জায়গায় রয়ে গেছে। অতীতের ধারাবাহিকতার সাথে খুব পার্থক্য কিছু নেই। প্রস্তাবিত বাজেট শুধু গণবিরোধী নয়, দেশবিরোধীও বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বাজেটে ব্যাংক ও বিদেশিদের উপর ঋণ আরও বাড়বে বলেও দাবি করেন তিনি। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মির্জা ফখরুল। এই বাজেটের মধ্যে সবচেয়ে বড় আপনার সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেট করা, ক্রিয়েট করার মধ্যে কিছু নাই, নতুন করে মানুষের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। পুরো বাজেটে দেখুন মেগা প্রজেক্টের এবং মেগা চুরি, মেগা দুর্নীতির জন্য করা হয়েছে। সুতরাং এই বাজেটকে শুধুমাত্র তথাকথিত ভাষায় গণবিরোধী বলবো না, এটা আসলে বাংলাদেশ বিরোধী বাজেট হয়েছে। আগামী রোববার ভারতের নতুন মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। মোদীর এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকালে দিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বুধবার সন্ধ্যায় ফোনে কথা বলেন দুই দেশের নেতা। এ সময় লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বার বিজয়ী হওয়ায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিফোনে প্রধানমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদীর শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর বিজয় সম্ভব হয়েছে। ফোনালাপে তিনি আশা প্রকাশ করেন, এই বিজয়ের মধ্য দিয়ে ভারত বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মোদী ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা মোদীর আমন্ত্রণ গ্রহণ করেন। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।